কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভেল রেড রোডে হলো? আরে এটা তো বাংলার গর্ব, বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে, তাদের কি কোনো মূল্য নেই? যে বলছে তার মুখে জুতোর বাড়ি মারা উচিত দিদি। এতগুলো ক্লাব, তোমার পছন্দের ক্লাবগুলো, এই ক্লাবগুলো আশা করে বসে আছে, উত্তরবঙ্গ ভাসছে, তাতে আমার বাল ছেঁড়া গেল। আচ্ছা চটি পিসি, তোমার কাছে একটা কথা জানার আছে, এই ক্লাবগুলোকে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোন দিন উপকারটা হয়েছে? এই ক্লাবগুলো হচ্ছে মদ মাতালের আখড়া। এই মদ মাতালরা ভোটের সময় তোমার পক্ষে প্রচার করে, তাই তুমি তাদেরকে কখনো নিরাশ করবে না, সেটা আমরা জানি। সত্যি তারা আশা করে বসেছিল, আজকে তোমার আশায় আমরা জল ঢালবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাই অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। কিন্তু ওই দিন তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল। সত্যি বাংলায় আর অর্থ নিয়ে গর্ব করুক কি না করুক, বাংলা ধর্ম নিয়ে রাজনীতি করতে ভালো পারে। আমাদের পিসিমণি যতদিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী পদটা সামলেছে, ততদিন থেকে রাজনৈতিকভাবে বাংলা সর্বসম্মতভাবে উচ্চতায় গিয়ে পৌঁছেছে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি এত মানবিক, আর তার মানবিকতাটা এত পরিমাণে ক্যান্সেল করা সম্ভব। আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কি করতাম? আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না? ইনি যে কতটা নির্লজ্জ, আর এনার যে নির্লজ্জতাটা ক্রমে ক্রমে প্রকাশ পেয়ে যাচ্ছে। আসলে বয়সের ঘোরে মাথার প্রবলেম হয় জানো তো, সেটাই মুখ্যমন্ত্রীর হয়েছে। মানে তিনি নিজেকে ভিআইপি মনে করেন। আর এই যে জনগণরা তোমাকে ভোট দিয়ে জিতিয়েছে, যে জনগণের জন্য তুমি এই 10টা 12টা গাড়ি নিয়ে রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছ, তারপরে তুমি এই যে মানুষদের টাকায় আয়েস করছো, নবান্নের 14 তলায় বসে তুমি যে নাটকবাজি করছো, সেগুলোর জন্য তো মানুষ তোমাকে ভিআইপি বানিয়েছে। তো তুমি যদি গিয়ে ওখানে ভিআইপি পোনা দেখাও, তুমি কি নিজেকে ভিআইপি মনে করো? তুমি কি নিজেকে সাধারণ একজন মানুষ হিসেবে মনে করো না? इसकी माँ का भोला चेहरा। পুলিশ কাকে সামলাবে? ফায়ার ব্রিগেড কাকে সামলাবে? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে? হোয়াট ইজ দ্য প্রায়োরিটি? পশ্চিমবঙ্গের মানুষ চুলোয় যাক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের দিদি ভগবান। দিদি যখন এসছে তার জন্য ভালো মতো ব্যবস্থা করতে হবে। দিদি যখন এসছে তার খাবারটা আগে দেখে দিতে হবে, এবং আমাদেরকে খোঁজ নিয়ে জানতে হবে যে কোন কোন জায়গাটা উঁচু, ওই জায়গাতে ধসও নামবে না, আর পাহাড়ও একদম সেফলি থাকবে। নদীর জল একটুও দিদির পায়ের কাছ পর্যন্ত আসবে না। আমাদেরকে সেই জায়গাটা খুঁজতে হবে, সেটাই আমাদের প্রায়োরিটি। সেখানে গিয়ে দিদি আমাদের চেক বিতরণ করবে ক্যামেরা লাগিয়ে, এবং দিদি ক্যামেরা লাগিয়ে অনেক ভাষণ দেবে, সেটাই হচ্ছে প্রধান প্রায়োরিটি। দিদি আমার পরে রাগ করবে না তো? আমার শোনা দিদি। বিপদের সময় মানুষকে উদ্ধার করা, তার পাশে দাঁড়ানো, তাকে শিফট করা, তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া, তাকে আশ্বস্ত করা, নাকি শুধু ভিআইপি এর ট্রিটমেন্ট করা? ভিআইপি ট্রিটমেন্ট, ভিআইপির নাম করে কেউ 30টা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ 40টা গাড়ি নিয়ে ঢুকছে, ভালো রাস্তাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আর এটা কাঁচা আছে এখন। গাড়ি চললে যদি রাস্তা ভেঙে যাবে, তাহলে সেরকম রাস্তা বানানোর কি দরকার দিদি? আর কাঁচা জায়গায় রাস্তা বানিয়ে সরকারের টাকা লস করার কি খুব দরকার ছিল? তো সেই যে কাঁচা রাস্তাগুলোকে কি করে পাকা করা যায়, সেরকম করে বানালে তো ভালো হতো। আর তুমি যে পন্থাটা নিয়েছো, যে একটা রাস্তাকে 2 মাস অন্তর সেটাকে বারবার স্যাংশন করে বারবার রাস্তা করে তোমার নেতা মন্ত্রীদের পকেট ভরাবে, এটা কিন্তু ভালো পন্থা নিয়েছো। 20টা 22টা গাড়ি গেলে যদি রাস্তা ভেঙে যায়, তাহলে ওরকম রাস্তা থাকা আর হেঁটে যাওয়া তো সমান। তো সব কিছু যদি তুমি জানো বোঝো, তাহলে তুমি তোমার পুলিশদেরকে দিয়ে ওখানে বাধা দিলে না, যে সামনে ধস নেমেছে। তোমার পুলিশরা তো 24 ঘন্টা কাজ করছে, তারা ওই রাস্তায় ছিল না? তোমাদের পুলিশগুলো বললো না যে রাস্তাগুলো কাঁচা আছে? তুমি তো সব জানো দিদি। আমরা যে জায়গাগুলো দেখতে গেছিলাম, আপনারা দেখেছেন গতকালই, সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আমরা তো ঘটনা ঘটার 36 ঘন্টার মধ্যে চলে এসেছি। এটাই তো প্রবলেম, ঘটনা ঘটার 36 ঘন্টার মধ্যে তিনি চলে এসেছেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যখন নেপালে অলির পুলি মারছিল নেপালের জনগণ, তখন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি উত্তরকন্যায় সারা রাত বসেছিলেন এবং কবিতাও লিখেছিলেন। এবং 24 ঘন্টা ওদের টাইম দেওয়া হয়েছে টু রেস্কিউ। তা নাহলে যারা বেঁচে ফিরে আসছে, যে মা মারা গেছে, মা বেঁচে আছে, বাচ্চাটা মারা গেছে, দুজনেই মারা যেতে পারতো। এরকম 6-7টা কেস আপনারা দেখলেন এক একটা পরিবারে। জলের স্তর কমে যাওয়ার পরে সেখানটায় মুখ্যমন্ত্রীর হাত থেকে 5 লক্ষ টাকা চেক এবং একটা করে হোমগার্ডের চাকরি পেয়েছে। সে চাকরি আবার কতদিন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি পাশের দেশে কিছু হলে তিনি সারা রাত জেগে কবিতা লিখছেন, আর আমাদের রাজ্যে আমাদের দেশে কিছু হলে তার কবিতা এক ফোঁটাও বেরোয় না। সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। ধেই ধেই করে নাচার সময় তার গায়ে শক্তি চলে আসে, ধেই ধেই করে নাচার সময় তার মনে কোনো কষ্ট হয় না। আজকে তিনি এতটাই মানে ভেঙে পড়েছেন, সত্যি মানতে হবে। এইরকম মুখ্যমন্ত্রী তিনি মানে আচ্ছা আমরা কোনো দিন আর পাবো না। এমন মুখ্যমন্ত্রী কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল চোরের রানী সেজে মমতা ডাকাত রানী, সত্যি মানতে হবে। এখানে তো যারা উদ্ধার করেছে তাদের উদ্যোগটা তো প্রশংসার।
আর আমরা যদি তখন চলে আসতাম, বিকেলেও আসতাম, আমাকে নিয়ে বিজি হয়ে যেত অ্যাডমিনিস্ট্রেশন। আমি তো সেটা চাই না, আমরা কেউই চাই না। তা দিদি, তুমি তো এত ভালো মানুষ, তুমি তো এত ভালো মনের মানুষ, তুমি চাও না যে তোমায় কেউ ভিআইপি ট্রিটমেন্ট করুক, অ্যাডমিনিস্ট্রেশন যাতে তোমার কোনো খেয়াল না রাখে, সেই জন্য তুমি যাওনি। তো দিদি তুমি কেন গেছো? সেই অ্যাডমিনিস্ট্রেশনকে যদি চেকগুলো দিয়ে দিতে, তারা যদি দিয়ে দিত সাধারণ মানুষদের কাছে, তাহলে কি খুব অসুবিধা হতো? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া। এবং যখন কোনো ঘটনা ঘটে সেখানকার মানুষকে আশ্বস্ত করতে হয়, তাদের একটা ক্ষোভ জন্মায়। আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একাধারে কবি, তিনি একাধারে সাহিত্যিক এবং একাধারে তিনি বিভিন্ন রকমের ডিগ্রি অর্জনকারী এক মহিলা। কিন্তু তিনি একটা জিনিস বুঝতে পারছেন না যে মানুষজনের যখন ঘর চলে যায়, মানুষজনের যখন তার সর্বশেষটুকু চলে যায়, সেইগুলোকে নিয়ে মানুষজনের ভেতরে কান্না আসে, দুঃখ আসে, বেদনা আসে, ক্ষোভ আসে না। কার উপরে ক্ষোভ করবে? প্রকৃতির উপরে। সেই প্রকৃতিকে তো তৃণমূল সরকার তার নগ্ন চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থাটা কিভাবে চলছে। ডুয়ার্সের জঙ্গল, সেই জঙ্গল কন্যা এখন কাঁদছে। এখন মমতা ব্যানার্জি পুজো প্যান্ডেলে ধেই ধেই করে নাচছে, কিন্তু জঙ্গল সেখানে কাঁদছে। জঙ্গলের পশু পাখিরা বিপন্ন অবস্থায় আছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি এসি ঘরে বসে প্রেস কনফারেন্স করছেন, গাড়ি নিয়ে গোটা চারদিকে ঘুরছেন। বলি যদি কাঁচা রাস্তা আছে তাহলে দিদিকে অনুরোধ আপনি হেঁটে যান, নাহলে সাইকেল করে যান। আমরা তো পয়সা দিয়ে নিচ্ছি, তোকে ফ্রি নিচ্ছে না। প্রিপেড ট্যাক্সিটা আপনি অ্যালাউ করিয়ে দেন, কেউ যেন বাধা না দেয় করার। ত্রিপুরাতে যে তৃণমূলের একটা পার্টি অফিস ছিল, সেটাকেও ত্রিপুরার জনগণ খুলে ফেলতে চাইছে, নিজেদেরকে ভিআইপি মনে করে। এবার সেটা যদি তুমি ত্রিপুরায় গিয়ে দেখানোর চেষ্টা করো, সেখানকার তো কেউ শুনবে না, কারণ তোমাদেরকে চেনে না, জানে না। তো এনাদের আবদার হয়েছে কি যে পুলিশকে গাড়ি এনে দিতে হবে। মানে কোন লেভেলের এরা পুলিশকে সম্মান করে আমাদের পশ্চিমবঙ্গে। এবার ভাবো, তোমাদের রাজ্যে যদি তোমরা পুলিশকে এরকম তোমাদের ঘরের কাজ করাও, বাসন মাজাও, কাপড় কাচাও, তোমরা চাইছো অন্য রাজ্যের পুলিশও যেন তোমাদের বাসন মাজে, কাপড় কাচে। পুলিশকে গাড়ি ব্যবস্থা করে দিতে হবে, প্রশাসনকে গাড়ি ব্যবস্থা করে দিতে হবে। তুমি কোন মানের চাঁদি হে তোমার জন্য গাড়ি এনে দিতে হবে? সব বড় হনু হয়ে গেছে একটা। মাদারের বাচ্চা। আপনার সামনে আপনিই স্বীকার করুন। ওরা আমাদের কাছে টাকা নিয়েছে, রিসিট নিয়েছে, তারপরে ভয় পেয়ে গেছে। এই সিস্টেমগুলো তো আমরা জানি, আমি সব জানি। স্যার, শুনুন, এখানে সময় নষ্ট করে লাভ নেই। এখানে সময় নষ্ট করে লাভ নেই। প্রিপেড ট্যাক্সি একটা নেব, আমাদের কেউ গিয়ে টাকা দেবে, লাগলে ওই জন্যই তো নিচ্ছি। বলে একটা প্রিপেড ট্যাক্সি হবে, আমাদের লোকেরা টাকা দিয়ে বুক করছে, আপনি সেটা ব্যবস্থা করেন। ইনারা চাইছেন যে পুলিশ তাদেরকে গাড়ি এনে এনাদেরকে পুরো নিরাপদে পার্টি অফিস পর্যন্ত পৌঁছে দিক। মামার বাড়ির আবদার পেয়ে গেছে। মানে এরা পশ্চিমবঙ্গে ভাবছে যে আমরা নেতা, আর ওখানে ত্রিপুরায় গিয়েও নেতাগিরি ফলানোর চেষ্টা করছে। মানুষজন পেঁদিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দেবে। এবার তোমরা যে তোমাদের পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা ঠিক নেই, সেটা যে তোমরা আজকে পশ্চিমবঙ্গটাকে যে পুরো গাধার গাঁড়ে ঢোকানোর জন্য চেষ্টা করে যাচ্ছ, এবার সেটা তো পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলো দেখছে না। এবার তোমাদের ভূত উতরে দেবে সবাই, মুড়ো ঝাঁটা দিয়ে বিষ তুলে দেবে। টেনশন নিও না। আজকে ত্রিপুরায় তোমাদের যে একটু বেঁচে ফেঁচে আছে অফিসগুলো, বা তোমাদের যে নেতা কটা দু একটা আছে যাদেরকে তোমরা টাকা দিয়ে মাইনে দিয়ে পুষে রেখেছো, তারাও আর দুদিন পরে তোমাদের ছেড়ে চলে যাবে। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। বাস এইটুকু দাঁড়িয়ে করে দিই। হ্যাঁ, এটাও করে দিন। আরেকটা ট্যাক্সি করে দিন। এইটা দেখা তো দায়িত্ব আপনাদের। এটা তো প্রশাসনের দায়িত্ব আমাদের। এবার সায়নী ঘোষ, তাকে একটা কথা বলতে চাই যে তিনি তো সেখানটায় গেছেন। এবার তিনি বলেছিলেন যে রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে তোমরা তোমাদের মা মমতাকে স্মরণ করিবে। তো মমতা ব্যানার্জিকে জোরপূর্বক আমাদের পশ্চিমবঙ্গের মা আখ্যা দেওয়া হয়েছিল, তো তিনি সেটা নিতে চাননি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে আমরা যাচ্ছি না। তো আমি সেটাই বলছি যে গাড়ির কাছে দাঁড়িয়ে যদি সায়নী ঘোষ তার মাকে ডাকতেন উপরের দিকে হাত করে, তাহলে ভালো হতো। বা ওই যে আমাদের দীঘায় যে জগন্নাথ ধাম তিনি বানিয়েছেন, সেই জগন্নাথ ধামকে স্মরণ করতেন, তাহলে দেখতেন গাড়ি ঠিক চলে আসতো। কারণ পশ্চিমবঙ্গে এরকম করেই রাজ্যটা চলছে এবং টিকেও আছে। বাস কুণাল ঘোষ একটা কাজ করতে পারতেন, যে প্রিজন ভ্যানটায় তিনি জেলে গেছিলেন, সেই প্রিজন ভ্যানটা একটু তিনি ডেকে নিতে পারতেন এবং তিনি সেই প্রিজন ভ্যানে উঠে আবার চলে যেতে পারতেন পার্টি অফিসের দিকে, যেটা ভাঙা হয়েছে। তো এখানটায় কুণাল ঘোষ কার্পেন্টার এবং যারা ঘর ঠিক করে তাদেরকে নিয়ে এসছেন। এবার পার্টি অফিসটাকে তো ভালো করে বানাতে হবে, নাহলে লজ্জা রাখার আর কোনো জায়গা থাকবে না। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।